পাওয়ার একাডেমিতে ওয়েলকাম। ও তোদের যদি এই ক্লাসের পিডিএফটা তোরা নিচে পেয়ে যাবি, কোড অংশ পেয়ে যাবি। তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে ভৌতবিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টার, পরিবেশের জন্য ভাবনা। তো এখান থেকে একটি এমসিকিউ, দুটি এসএ কিউব এবং একটি 2 মার্ক, টোটাল 5 মার্ক আছে, টোটাল 5 নাম্বার আছে। আর এই 5 নাম্বার সহজ, খুব সহজ কোশ্চেন থাকে। তো দেখ কি কি আছে। পরিবেশ কাকে বলে? পরিবেশ কাকে বলে? পরিবেশ হলো আমাদের চারপাশের সব কিছু। পরিবেশ হলো আমাদের চারপাশের সব কিছু যা আমাদের জীবকে প্রভাবিত করে। একটি জীব এবং অজীব উভয় উপাদান দিয়ে গঠিত। পরিবেশ কাকে বলে তো পড়বে না। তারপর হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল বায়ুমণ্ডল হলো পৃথিবীকে ঘিরে থাকা গ্যাসীয় আবরণ। পৃথিবীকে, এই যে পৃথিবী, একে যে ঘিরে থাকে গ্যাসীয় আবরণ, গ্যাসীয় আবরণ, এটি বিভিন্ন গ্যাসের মিশ্রণে গঠিত যা পৃথিবীর জীবকুলকে রক্ষা করে, যা পৃথিবীর জীবকুলকে রক্ষা করে। এটা হচ্ছে বায়ুমণ্ডল। আশা করছি বুঝতে পেরেছিস। তারপর হচ্ছে বায়ুমণ্ডলের উপাদান, গ্যাসের নাম, পরিমাণ। এখানে যে 4টি গ্যাসের নাম দেওয়া আছে, এই 4টি ইম্পর্টেন্ট। আরও অনেক আছে বাট তাদের নাম দেওয়া হয়নি কারণ অতটা ইম্পর্টেন্ট না। এই 4টি ইম্পর্টেন্ট: নাইট্রোজেন 78.08%, আর্গন 0.934%, অক্সিজেন 20.94%, কার্বন ডাইঅক্সাইড 0.033%। এই 4টি গ্যাস ভালো করে দেখবি। তারপর হচ্ছে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। তো উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলের 2টি স্তর। উপাদানের ভিত্তিতে প্রথম হচ্ছে হোমোস্ফিয়ার অ্যান্ড হেটারোস্ফিয়ার। হেটেরোস্ফিয়ার, হোমোস্ফিয়ার হচ্ছে ভূপৃষ্ঠ থেকে প্রায় 80 কিমি উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের উপাদানগুলির অনুপাত ও রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন হয় না, একই রকম থাকে বলে একে হোমোস্ফিয়ার বলে। তারপরে এখান থেকে বুঝতে পারছি যে হোমো মানে একই। এই ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার পর্যন্ত, ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের উপাদানগুলির অনুপাত এবং রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন ঘটে না, একই রকম থাকে, তার জন্য একে বলা হয় হোমোস্ফিয়ার। তারপর আর হেটেরোস্ফিয়ার দেখ। হেটেরোস্ফিয়ার হচ্ছে, দেখ হোমো মানে দেখলিস একই, তাহলে হেটেরো মানে হচ্ছে আলাদা। তাহলে কি বলি, হোমোস্ফিয়ারের ওপর থেকে অর্থাৎ 80 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের উপাদানগুলির অনুপাত সমান থাকে না, সমান থাকে না। একটি স্তরে একটি গ্যাসের প্রাধান্য থাকে, তাই এই স্তরকে হেটেরোস্ফিয়ার বলে। বুঝতে পেরেছিস? তারপর এই যে উষ্ণতার তারতম্য অনুযায়ী, উষ্ণতার তারতম্য অনুযায়ী তোমার 6 ভাগে ভাগ করা হয়। কি কি দেখ, ট্রপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, অ্যাক্রোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার। 6 ভাগে ভাগ করা হয়। এখানে ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য, আর এই বৈশিষ্ট্যগুলি তোদের ভূগোলে বায়ুমণ্ডল বলে একটা চ্যাপ্টার আছে, ওখানে কোশ্চেন পড়ে যে ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য লেখো। তো ভূগোল এবং ভৌতবিজ্ঞান মিলিয়ে এটা অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, আর বৈশিষ্ট্যগুলি খুবই সহজ আর এখানে ছোট করে দেওয়া হয়েছে। দেখ ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য, ভূপৃষ্ঠ থেকে 16 কিংবা 18, যেটা লিখতে পারিস। 16 লিখলেও নাম্বার পাবি, 18 লিখলেও নাম্বার পাবি, তো এটা দেখে লিখবি আর কি। ভূপৃষ্ঠ থেকে 16 কিংবা 18 পর্যন্ত এই স্তরটি বিস্তৃত থাকে, একে ক্ষুব্ধমণ্ডল বলা হয়, কারণ এই স্তরে ঝড় বৃষ্টি তুষারপাত হয় বলে একে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। এখানে উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা ও চাপ হ্রাস পায়। 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সি হারে উষ্ণতা কমে, একে নর্মাল, এখানে লেখা হয়নি, নর্মাল ল্যাপস রেট বলে। সমস্ত রকমের বায়ুদূষক পদার্থ এই স্তরে থাকে। বায়ুগুলির প্রায় 75% গ্যাসীয় উপাদান এই স্তরে থাকে, আর উষ্ণতা থাকে 15 ডিগ্রি সি থেকে -56 ডিগ্রি সি। তারপর ট্রপোস্ফিয়ার হয়ে গেল, ভালো দেখবি।
স্ট্র্যাটোস্ফিয়ার 18 থেকে 45 কিলোমিটার পর্যন্ত স্তরটা থাকে। এখানে একে বলা হয় শান্ত মণ্ডল, কারণ ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়েছিল কারণ ওখানে ঝড় বৃষ্টি তুষারপাত হয়, আর স্ট্র্যাটোস্ফিয়ারে কিছুই হয় না বলে একে শান্ত মণ্ডল বলা হয়। এখানে হচ্ছে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতাও বৃদ্ধি পায়, জেট প্লেন চলাচল করে। ওজোন স্তর উষ্ণতা থাকে -56 ডিগ্রি সি থেকে 0 ডিগ্রি, বৈপরীত্য উত্তাপ। তারপর মেসোস্ফিয়ার 45 থেকে 80 কিলোমিটার পর্যন্ত থাকে মেসোস্ফিয়ার। উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়, তাপমাত্রা প্রায় -93 ডিগ্রি সি। এটা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা। পরীক্ষায় পড়ে সর্বনিম্ন তাপমাত্রা কত, তখন লিখবে যে -93 ডিগ্রি সি। কোন স্তরকে সর্বনিম্ন তাপমাত্রা বলা হয়, কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা হয় আর কি, মেসোস্ফিয়ার। এই যে শীতলতম স্তর কোনটি, তখন বলি মেসোস্ফিয়ার। ওকে। তারপরে হচ্ছে বায়ুচাপ কম থাকে, মহাজাতি বস্তু ধ্বংস হয়ে যায় এই স্তরে। এইখানে এইটা একটা মেঘ দেখা যায়, ভালো দেখবি। আর এই যে তখন পড়লিস ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এটা হচ্ছে হোমোস্ফিয়ার স্তর। এখন থার্মোস্ফিয়ার 80 কিলোমিটার থেকে 500 কিলোমিটার পর্যন্ত স্তর পর্যন্ত থার্মোস্ফিয়ার বিস্তৃত থাকে। বায়ু থাকে না বলে আকাশ কালো দেখায়, উষ্ণতা 1250 ডিগ্রি, মেঘ যদি দেখা যায় বেতাল তরঙ্গায়নে প্রতিফলিত হয়। বায়বীয় উপাদানগুলি সূর্য রশ্মি তেজস্ক্রিয় ক্ষুদ্র তরঙ্গ দ্বারা ধনাত্মক ও ঋণাত্মক আয়নে ভেঙে যায়, তাই এই স্তরকে আয়নোস্ফিয়ার বলে। পরীক্ষায় পড়ে যে থার্মোস্ফিয়ারকে আয়নোস্ফিয়ার বলা হয় কেন, এখানে লেখা আছে, বলে দিও আরামসে। তারপর অ্যাক্রোস্ফিয়ার 500 থেকে 750 কিলোমিটার পর্যন্ত অ্যাক্রোস্ফিয়ার। উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়, আর উষ্ণতা 16 ডিগ্রি সি, এটা হচ্ছে উষ্ণতর স্তর। পরীক্ষায় পড়ে যে উষ্ণতর স্তরের নাম লেখো, তখন লিখবি অ্যাক্রোস্ফিয়ার। আর এখানে হিলিয়াম ও হাইড্রোজেন এখানে বেশি থাকে। তারপর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার 750 থেকে 10,000 পর্যন্ত থাকে। উষ্ণতা হচ্ছে 1600 ডিগ্রি সি। এর এর থেকে বেশি 1600 ডিগ্রি সি থেকে বেশি থাকে। চৌম্বক ক্ষেত্র বেষ্টিত করে আগত সৌর বায়ু এই স্তরে আবদ্ধ হয়, ভেল এন্ড বিকিরণ বলা হয় এই স্তরকে। আর এই তিনটে স্তর হেটেরোস্ফিয়ার স্তরের মধ্যে পড়ে। আশা করি তোরা এই স্তরটা বুঝতে পারলিস, যে উপাদান ভিত্তিতে এবং উষ্ণতা তারতম্য অনুযায়ী বুঝতে পেরে থাকবি। ভাব এটা পৃথিবী, এই পৃথিবীকে যে ঘিরে থাকা বিভিন্ন গ্যাসীয় মিশ্রণ পৃথিবীর জীবকুলকে রক্ষা করে, এটা হচ্ছে বায়ুমণ্ডল। ক্লিয়ার? আসলে ক্লিয়ার। তারপর দেখ, এটা হচ্ছে পৃথিবী ভাব। পৃথিবীর স্তরে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, অ্যাক্রোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। আর এই যে ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার পর্যন্ত হোমোস্ফিয়ার। এই যে হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ারের সীমারেখা, একে বলা হয় হোমোপোজ। কি বলা হয়? হোমোপোজ। আর এই ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের সীমারেখা বলে ট্রোপোপোজ। কি বলা হয়? ট্রোপোপোজ। আর স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের সীমারেখাকে বলা হয় স্ট্র্যাটোপোজ। আর এই মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের সীমারেখাকে বলা হয় মেসোপোজ। আশা করি বুঝতে পেরেছি। আরও বলে দিই, এটা পৃথিবী, তারপরে যেমন স্তর থাকে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, অ্যাক্রোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। আর এদিকে ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার পর্যন্ত হোমোস্ফিয়ার। তারপর থেকে হেটেরোস্ফিয়ার। এই যে হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ারের সীমারেখাকে বলা হয় হোমোপোজ। আর ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের সীমারেখাকে বলা হয় ট্রোপোপোজ। স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের সীমারেখাকে বলা হয় মেসোপোজ। মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের সীমারেখা বলা হয় মেসোপোজ। এখন আশা করি এটা বুঝতে পেরেছিস। তারপরে দেখ ওজোন স্তর সৃষ্টি। ওজোন স্তর সৃষ্টি হয় দুটি ধাপে। দেখ, স্ট্র্যাটোস্ফিয়ারের দ্বিপরমাণু অক্সিজেন অণু,
দ্বিপরমাণু অক্সিজেন অণু, দ্বিপরমাণু অক্সিজেন অণু ইউভি রশ্মি বিয়োজিত হয়ে, দ্বিপরমাণু অক্সিজেন অণু বিয়োজিত হয়ে দাঁড়া একটু বলে দিই যে হয়তো তোরা ব্যাকলগ সং শুনতে পাচ্ছিস, তো কিছু মনে করিস না, ঠিক আছে? ওটা কি বলবো, পাশে মাইক বাজছে তো। দেখ, দ্বিপরমাণু অক্সিজেন অণু ইউভি রশ্মি দ্বারা বিয়োজিত হয়ে অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। কিসে পরিণত হয়? অক্সিজেন পরমাণু। তারপরে এই অক্সিজেন যে পরমাণু, এই অক্সিজেন পরমাণু আবার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অনুঘটকের উপস্থিতিতে, কি অনুঘটক, অনুঘটক প্রধানত হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি ওজোন স্তর সৃষ্টি করে এবং তাপ উৎপন্ন করে। এটাই তোদের ওই নোটসে লেখা আছে। কি আরো বলে দিই, স্ট্র্যাটোস্ফিয়ারের দ্বিপরমাণু অক্সিজেন অণু ইউভি রশ্মি দ্বারা বিয়োজিত হয়ে দ্বিপরমাণু অক্সিজেন অণু ইউভি রশ্মি দ্বারা ভেঙে গিয়ে পরমাণু উৎপন্ন করে, অণু ভেঙে গিয়ে পরমাণু উৎপন্ন করে। তবে এই পরমাণু অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে ওজোন স্তর সৃষ্টি করে এবং তাপ উৎপন্ন করে। এখন ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা দেখ। প্রথম হচ্ছে CFCl3, এটা ইউভি রশ্মি, সাথে বিয়োজিত হয়ে CFCl2 প্লাস ক্লোরিন উৎপন্ন করে। এটা হচ্ছে সক্রিয় ক্লোরিন। তারপরে এই ক্লোরিন ওজোন স্তরের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে বলতো? ClO প্লাস O2 উৎপন্ন করে। এই ClO আবার O3 সঙ্গে যুক্ত হয়ে Cl প্লাস 2O2 উৎপন্ন করে। এই যে উৎপন্ন ক্লোরিন আবার O3 সঙ্গে বিক্রিয়া করবে, আবার O3 সঙ্গে বিক্রিয়া করে, এই বিক্রিয়াটা আবার ঘুরে আসবে, তারপর আবার ক্লোরিন উৎপন্ন হবে। ওইভাবে করতে করতে ওজোন স্তরের বিনাশ চলাতেই থাকে এই সিএফসি। এটা নোটসে লেখা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ওজোন স্তর ধ্বংসে NO এর ভূমিকা। NO প্লাস O3 সঙ্গে যুক্ত হয়ে NO2 প্লাস O2 উৎপন্ন করে। আর ওজোন স্তর ধ্বংসে NO2 এর ভূমিকা, এটা হচ্ছে NO2 ওজোন গ্যাসের সঙ্গে যুক্ত হয়ে NO প্লাস 2O2 উৎপন্ন করে। এই দুটো ভালো করে দেখে রাখবি। আরো বলে দিই, ওজোন স্তর ধ্বংসে NO এর ভূমিকা। NO O3 সঙ্গে যুক্ত হয়ে NO2 প্লাস O2 উৎপন্ন করে। আর এখানে হচ্ছে ওজোন স্তর ধ্বংসে NO2 এর ভূমিকা। NO2 প্লাস O3 যুক্ত হয়ে NO প্লাস 2O2 উৎপন্ন করে। আশা করেছি তোরা বুঝতে পেরেছিস। আর তোদের নোটসে ওইটা লেখা আছে, আর নোটসটা পেয়ে যাবি কমেন্ট বক্সে। তোরা নোটসটা পেয়ে যাবি। ওকে, নিচে কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবি। আর কোনোটা না বুঝতে পারলে কমেন্টে বলবি। ওজোন স্তর সৃষ্টি তোরা যে খাতায় দেখলিস, ঠিক ওটাই লেখা আছে। প্রথম ধাপ, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের দ্বিপরমাণু অক্সিজেন অণু অতি বেগুনি রশ্মির ফোটন কণা দ্বারা বিয়োজিত হয়ে অক্সিজেন পরমাণুতে পরিণত হয়, এই যে তার সমীকরণ। তারপরে হচ্ছে দ্বিতীয় ধাপ, একইভাবে উৎপন্ন অক্সিজেন পরমাণু অনুঘটকের উপস্থিতিতে প্রধানত সিএফসি অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে ওজোন গ্যাস ও তাপ উৎপন্ন করে, এই সমীকরণ যেটা খাতায় বলা হয়েছে ওটাই। এখন দেখ, ওজোন গ্রহর ও ওজোন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয় ডবসন একক বা ডিইউ দ্বারা। ওজোন স্তরের ঘনত্ব 200 ডিইউ এর কম হলে তাকে ওজোন গ্রহর বলে। অর্থাৎ এক কথায় বলতে গেলে দেখ, ওজোন স্তরটা ধর তো এইভাবে আছে, দাঁড়া বুঝিয়ে দিচ্ছি।
এটা দেখ, এটা হচ্ছে ওজোন স্তর। এটা কি ওজোন স্তর? তো মানুষ তো অতি আরাম অনেক কিছু বদমাশি কাজ করছে, তার ফলে ওজোন স্তরের ক্ষতি হচ্ছে। দেখ, এই দেখ, ঘনত্ব কমলো, তখন কি হয়? তখন যে সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি সব চলে আসে আরামসে ভূপৃষ্ঠে আর কি। এটাই হচ্ছে ওজোন গ্রহণ। আর ওজোন গ্রহণ বলা হয় 200 ডিউ এর কম হলে তাকে ওজোন গ্রহণ বলে। তারপরে ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা, যেটা খাতায় বলা আছে ওটা লেখা আছে, আমি আর বলছি না, তোরা একটু দেখে নিস, আর পিডিএফ তোরা পাচ্ছিস। তারপরে হচ্ছে ওজোন স্তর ধ্বংসে এনও এর ভূমিকা, এটাও করা হয়েছে, এটাও করানো হয়েছে, তোরা একটু দেখে নিস, তারপরে দেখ। তারপরে যে স্বাস্থ্য ও পরিবেশের ওপর ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাব। ওজোন স্তর ধ্বংসে প্রধানত ইউভি রশ্মি শোষণ করে, কিন্তু এর ঘনত্ব কমতে থাকায় ইউভি রশ্মি পৃথিবীতে এসে পৌঁছায়। এর ফলে দেখ, ওজোন স্তর যখনই ক্ষতি হচ্ছে তখন তো ইউভি রশ্মি শোষণ করে, তো শোষণ করতে পারছে না, তো পৃথিবীতে ভূপৃষ্ঠে এসে পৌঁছাচ্ছে আর কি। তার ফলে কি কি হচ্ছে দেখ, পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাবে, স্বাভাবিক ব্যাপার। স্কিন ক্যান্সার, সাববার্ন, চোখে ছানি পড়া ইত্যাদি রোগের প্রকোপ বাড়ছে। সার সংশ্লেষের ব্যবহার হওয়ায় উদ্ভিদের ক্ষতি হচ্ছে, কিছু প্রাণী প্রজননের সমস্যা হচ্ছে। তারপর হচ্ছে সামুদ্রিক অণুজীবের সংখ্যা কমে যাওয়ায় সামুদ্রিক প্রাণীর খাদ্যের অভাব পড়ছে, ফলত এদের বিনাশ ঘটছে। এটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। বায়ুমণ্ডলে মূলত কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বৃদ্ধির জন্য, কি কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির জন্য পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ঘটনাকে বলা হয় গ্রিন হাউস এফেক্ট। এই যে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। তারপর এটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস এফেক্ট হচ্ছে, তো গ্রিন হাউস গ্যাসগুলি কি কি দেখ, বায়ুমণ্ডলে যে সমস্ত গ্যাসের উপস্থিতির জন্য গ্রিন হাউস ক্রিয়া সংঘটিত হয় তাদের গ্রিন হাউস গ্যাস বলে। যেমন হচ্ছে CO2 প্রধান, দলীয় বাষ্প না আছে জলীয় বাষ্প, মিথেন, সিএফসি ইত্যাদি। তারপর গ্রিন হাউস প্রভাব ও গ্লোবাল ওয়ার্মিং এর ফলাফল। দেখ, গ্রিন হাউসের ক্ষতিকারক প্রভাবগুলি হলো পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি, স্বাভাবিক ব্যাপার, পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাবে। দেখ, যখনই পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাবে তখন কি বরফ গলবে, বরফ বলে কি হবে, সমুদ্রের জলের বৃদ্ধি হবে। তারপরে যে ঝড়ের প্রকোপ বাড়বে, ঝড় হবে। দাবানল, স্বাভাবিক ব্যাপার। বাস্তুতন্ত্রের উপর প্রভাব, রোগের প্রাদুর্ভাব, এইসবগুলি দেখা দেবে। তারপর গ্রিনহাউস গ্যাস নির্গত হ্রাসে কার্যকরী এবং দৈনন্দিন জীবনে রূপান্তরিত করা সম্ভব এমন কিছু উপায়। জীবাশ্ম জ্বালানি ব্যবহার হ্রাস করতে হবে, মানে হ্রাস না মানে কমাতে হবে আর কি। ব্যবহার হ্রাস, ব্যবহার কমাতে হবে। বৃক্ষরোপণ করতে হবে, বেশি বেশি গাছ লাগাতে হবে। অপ্রচলিত শক্তি উৎসের ব্যবহার করতে হবে যেগুলি পরিবেশ বান্ধব, যেমন হচ্ছে বায়ু শক্তি, সৌরশক্তি। জনসচেতনতা বৃদ্ধি, মানুষকে বোঝাতে হবে যে এর ফলে কি কি হচ্ছে আর কি। জীবাশ্ম জ্বালানি দেখ, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে উদ্ভিদ ও প্রাণী যখন মাটির নিচে চাপা পড়ে লক্ষ লক্ষ বছর ধরে, মাটির নিচের উচ্চচাপ ও ব্যাকটেরিয়া দ্বারা ওই জীবের পচন ঘটে ও তার ক্রমশ রাসায়নিক পরিবর্তিত হয়ে যে জ্বালানি উৎপন্ন হয় তাকে জীবাশ্ম জ্বালানি বলে। যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস। এক কথায় বলতে গেলে বিভিন্ন বিপর্যয়, মানে বিভিন্ন কারণের ফলে তোমার কি বলো, উদ্ভিদ প্রাণী মাঠ নিচে চাপা পড়ছে, সেটা লক্ষ লক্ষ বছর যাওয়ার পরে উচ্চচাপ এবং ব্যাকটেরিয়া দ্বারা সেটা পচন ঘটে এবং রাসায়নিক পরিবর্তিত হয়ে যে জ্বালানি উৎপন্ন করে তাকে জীবাশ্ম জ্বালানি বলে। উদাহরণগুলো ভালো করে দেখবি। এখানে জ্বালানি তাপন মূল্য, জ্বালানি তাপন মূল্য হচ্ছে কোনো জ্বালানির একক ভর বা একক আয়তনের সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানি তাপন মূল্য বলে। এটা একটু ভালো করে দেখবি। তারপর এসআই একক, তাপন মূল্যের এসআই একক হচ্ছে কেজি, জুল পার কেজি। আর সিজিএস একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম। এছাড়াও আরো একক আছে, সেগুলো হচ্ছে যে কেজি পার কিলোগ্রাম বা কিলো ক্যালোরি পার মিটার কিউব। এবারে জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তা। জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? অপচয় রোধের মাধ্যমে বিপুল শক্তির ব্যবহার, ইজি ব্যাপার। এই যে স্থিতিশীল উন্নয়নের ধারণা, যেটা মাধ্যমিক 2026-এ পড়েছিল। স্থিতিশীল উন্নয়ন হলো এমন একটি ধারণা বা পরিকল্পনা যা ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা পূরণ করার ক্ষমতাকে ব্যাহত না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ
করতে পারে। এটা হচ্ছে স্থিতিশীল উন্নয়নের ধারণা, মানে হচ্ছে এখনো ব্যবহার করে এবং ভবিষ্যতের প্রজন্মের জন্য পরিকল্পনা রাখবে আর কি। এটা হচ্ছে স্থিতিশীল উন্নয়নের ধারণা। তারপরে হচ্ছে অপ্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধি প্রয়োজন কেন? দেখ, প্রচলিত শক্তি তথা জীবাশ্ম জ্বালানি ভান্ডার সীমিত এবং বর্তমান বিশ্বে এর যথেষ্ট ব্যবহারের ফলে এর পরিমাণ ক্রমশ কমে যাচ্ছে। প্রচলিত শক্তি কমে যাচ্ছে ব্যবহারের ফলে, আর অপ্রচলিত শক্তি যথা সৌরশক্তি, বায়ুশক্তি, এর যে পরিবেশ দূষণ করে না, এটা হচ্ছে পরিবেশ বান্ধব। তবে হচ্ছে বায়োফুয়েল। বায়োফুয়েল হচ্ছে জীবদেহে উপস্থিত কার্বন ঘটিত যৌগ থেকে ভৌত এবং রাসায়নিক পদ্ধতিতে প্রস্তুত জ্বালানি হলো বায়োফুয়েল। যেমন হচ্ছে বায়োডিজেল, বায়োইথানল ইত্যাদি। এবং হচ্ছে বায়োগ্যাস। বায়োগ্যাসটা একটু ভালো করে দেখবি। তো এখানে জিনিস আমি বলে দিই, মানে পড়ছি না, তোরা পড়ে নিবি। এইটা ভালো দেখি, যেটা মাধ্যমিক 2026-এ পড়েছিল। বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন, CH4। বায়োগ্যাসটা দেখে নিবি, সহজ। বায়োগ্যাস গোবর গ্যাস বলতে পারিস। এবার হচ্ছে গ্যাসোহল। বর্তমানে পেট্রোল বা গ্যাসোলিনের সঙ্গে সর্বাধিক 10% ইরানের মিশিয়ে গ্যাসোহল উৎপাদন করা হয়, যা গাড়িতে জ্বালানি রূপে ব্যবহার করলে দূষণ কম হয়। এটা হচ্ছে কয়লা খনির মিথেন, এটা একটু দেখে নিবি। আর এই মিথেন হাইড্রাইড পরীক্ষায় চান্স আছে পড়ার, এই মাধ্যমিক 2027-এর। মিথেন হাইড্রাইডকে আগুনের বরফ বা ফায়ার আইস বলা হয়। তারপরে হচ্ছে মিথেন হাইড্রাইড হলো সংকেত বিশিষ্ট। ও সরি, এখানে সংকেত দেওয়া মিস্টেক হয়ে গেছে, প্রিন্টিং মিস্টেক। দাঁড়া, মিথেন হাইড্রাইড হলো 4CH4 23H2O। এটার সংকেত কি? 4, ভালো শুনে নে, 4CH4 23H2O। তাহলে মিথেন হাইড্রাইড হলো 4CH4 23H2O সংকেত বিশিষ্ট বরফের নেই দেখতে কেলাসাকার সাদা কঠিন পদার্থ। এর মধ্যে 13.4% মিথেন থাকে। তারপরে হচ্ছে পৃথিবীর মেরু অঞ্চলে ও সমুদ্রের তলদেশে পাললিক শিলা স্তরের নিচে মিথেন হাইড্রাইড পাওয়া যায়। এখানে 2 মার্কের কোশ্চেন আছে এই চ্যাপ্টার থেকে, তো এখানে 4টা পয়েন্ট দেওয়া আছে, আশা করি 2 পেয়ে যাবি। তারপর এটা ওই তাপন মূল্যের কাছে দেওয়া উচিত ছিল, বাট আমি ভুলে গেছিলাম, তো নিচে দিয়ে দিয়েছি আর কি। এরকম কোশ্চেন পড়ে যে এলপিজি তাপন মূল্য কত, এই যে তো 50,000। এইভাবে তারপরে ডিজেলের কত, পেট্রোলের কত, এইসব দেয়া থাকে আর কি। তারপরে জিজ্ঞাসা করবে যে সর্বাধিক তাপন মূল্য কার, এলপিজি, এটাই, আর কিছু না। তোরা এখন যে ক্লাস করছিস, এটা হচ্ছে পাওয়ার আপ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো এখন পিওয়াই কিউ কিছু করা যাক, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। পিওয়াই কিউ কি করবে এখন? পিওয়াই কিউ। আর কোনো জায়গায় বুঝতে যদি না পেরে থাকিস তাহলে কমেন্ট করবি, সঙ্গে সঙ্গে উত্তর যাবে, সঙ্গেই তাড়াতাড়ি। এখন আমরা করছি পিওয়াই কিউ। দেখ 2017 সালের কোশ্চেন। ফার্স্ট হচ্ছে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? মিথেন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন। তোরা বলবি। অক্সিজেন। ওকে, আজকে ক্লাসে হয়েছে, এই ওখানে নাই, গ্রিন হাউস গ্যাসের উদাহরণ নাই, কিন্তু ছিল না। তারপরে দেখ, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা, তোরা বলবি। ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। উষ্ণতা যখন বৃদ্ধি হবে কি হবে? বড় বলবে, মানে হচ্ছে সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি। ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লোরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়? তোরা পারবি। এই আছে ক্লাসে যেগুলো করালাম, ওইগুলো মাধ্যমিক কোশ্চেনে এসেছে, আর এই 2027 ওইখান থেকেই আসবে, তাই জন্য উত্তরগুলো বলছি না, তোরা বলবি। দেখ, কোনো জ্বালানি তাপন মূল্য বলতে কি বোঝায়? আজকে ক্লাসে হয়েছে। কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি?
ওইখানে বলেছিলাম সব থেকে বেশি তোমার এলপিজি, আর এটা দেখে নিস আর বলে দিস কোনটা, তোরা পারবি। তারপর 2017 হলো, এখন 2018। দেখ 2018 কি বলছে, গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? এক কথা বলতে গেলে গ্রিন হাউস গ্যাস, প্রধান গ্রিন হাউস গ্যাস বলেছে, আজকে ক্লাসেই হয়েছে, বলবি। তারপর দেখ মিথেন হাইড্রাইড কি, পারবি। হাইড্রেট কি, তোরা পারবি আরামসে। তারপর ও মিথেন হাইড্রাইড 2 মার্কের, সরি এটা 2 মার্ক, আমি বলছি 1 মার্ক গন্ডগোল আছে। মিথেন হাইড্রাইড কি 2 মার্ক। তারপরে দেখ এখানে 1 মার্ক যে এসে কি বাসের, দেখ বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো, বায়োগ্যাসের একটি জ্বালানি হিসেবে ওজোন স্তর ধ্বংসে বিয়োজনে NO এর ভূমিকা লেখো, আজকের ক্লাসে হয়েছে। কয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি, তোরা পারবি। তারপরে 2019-এর কোশ্চেন, নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট অবলিত রশ্মি শোষণ করে, তোর পারবি। এটা মিথেন হবে, ওকে বলে দিলাম, তোর দেখে নিবি। জ্বালানি তাপনমূল্যের একক লেখো, এই যে একক এখানে SI একক এবং CGS একক দুটোই দিবি, যেটা আজকে ক্লাসে করানো হয়েছে। তাহলে অথবাটা দেখ, স্ট্রাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে, পারবি। উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কি হয়, বাড়ে। ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মি ভূপৃষ্ঠে আপাতনে প্রভাবিত করে, UV রশ্মি, তোরা পারবি, সব কোশ্চেনও তোরা পারবি। স্থিতিশীল উন্নয়নের ধারণা কি, আজকে ক্লাসে করানো হয়েছে। যা করানো হয়েছে সবগুলোই আজকে ক্লাসে করানো হয়েছে, মানে আজকের ক্লাস থেকেই সব কম পাবি। 2020 সালের করাচ্ছি না, 22 দেখ, 20 করিস না, 22 দেখ ডাইরেক্ট, পারবি 20টা তোরা পারবি। বায়ুমণ্ডলের কোন স্তরটি ঘনত্ব সবচেয়ে বেশি, সবচেয়ে ঘনত্ব বেশি হবে, তা বেশি হওয়ার কারণ হচ্ছে সেখানে বেশি গ্যাসীয় উপাদানগুলি থাকে। তো কোন স্তরে বেশি উপাদানগুলো থাকে, ট্রপোস্ফিয়ার। হ্যাঁ, তোরকে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করছি যে শীতলতম স্তর এবং উষ্ণতম মানে শীতলতম স্তর এবং উষ্ণতর স্তর দুটোর নাম বলবি, ওকে আজকে ক্লাসেই করা হয়েছে। তারপর জীবাশ্ম জ্বালানি বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো, পারবি। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো, বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করছে, ডাইরেক্ট গ্রিন হাউস গ্যাস, প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম লিখে দিবি, কার্বন ডাইঅক্সাইড। চতুর্থ স্থান পূরণ করো, এটা তোরা করবি। ওজোন স্তর সূর্য থেকে আগত দেশ রশ্মি ভূপৃষ্ঠে আপতনকে প্রভাবিত করে, পারবি। বিশ্ব উষ্ণায়ন কি, আজকের ক্লাসে করানো হয়েছে, আজকের ক্লাসে যা করানো হয়েছে ওইগুলোই এসেছে, তো 2700 এখান থেকে আসবে, আবারও বলছি। নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়ক করে, তোরা দেখেছিস যে CFCর ভূমিকা পড়েছিস, মানে CFC হবে, এটা ভাবার কি দরকার। তারপর বায়ুমণ্ডলের উপস্থিতি একটি গ্যাসের নাম লেখো, যেটি গ্রিন হাউস গ্যাস নয়, তোমার অক্সিজেন, নাইট্রোজেন। তার হচ্ছে কয়লার একটি নাম অনুসারে, এত বলতে কি বোঝায়, এই কোশ্চেনে দেখ এটা লিখবি কেমন জানিস, এরকম লিখবি যে 30,000 কেজি কয়লাকে সম্পূর্ণ দহনে, এটা লিখে দিবি, এত তাপ শক্তি পাওয়া যায়, এটাই পেজে 1 মার্ক। স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ু শক্তি ব্যবহার করা যায় কেন, পারবি। এখানে দেখ ভবিষ্যতে পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাবনা উল্লেখ করো, ওই তোমার কি বলে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি, তারপরে তোমার কি ছিল যে সমুদ্র জলতল বৃদ্ধি, ওই পয়েন্টগুলোই। আর হ্যাঁ, তোকে বলে দিই ওই যে সৌরশক্তির ব্যবহার, বায়ুশক্তির ব্যবহার, এগুলো আজকে ক্লাসে করানো হয়নি, সহজ ব্যাপার, ওটা একটু বই থেকে পড়ে নিবি, ব্যবহারগুলো। তো আমরা 23 সালও করে নিলাম।
আমার কাছে 24 এবং 25-এর কোশ্চেন নাই, তো 26-এর আছে, 26-এরটা করাচ্ছি। নিচের কোন গ্যাসটি ওজন ক্ষয়ে সহায়ক করে না? কার্বন ডাই অক্সাইড। বায়োগ্যাসের মূল উপাদানের নাম করো, আজকে ক্লাসে করানো হয়েছে, অথবা তোরা নিজে করবি, পারবি। দেখ, প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য এত বলতে কি, এটা একটু আগে বলা হলো, সেম হবে, তোরা পারবি। তারপরে দেখ, স্থিতিশীল উন্নয়নের ধারণা আজকে ক্লাসে করানো হয়েছে। তো এটাই বলবো যে আজকে ক্লাসটা ভালো করে দেখ এবং এই পিডিএফটা ডাউনলোড করে নে, তাহলেই 2027 যারা মাধ্যমিক দিবি তারা এই পরিবেশের জন্য ভাবনার চ্যাপ্টার থেকে 5-এর 5ই পাবি। 1 নাম্বার ওখান থেকে যাবে না, তোরা 5-এর 5ই পাবি, আমি এটা কথা দিলাম। ওই পিডিএফ থেকেই আসবে। তো ক্লাসটি কেমন লাগলো বলবি, আর এরপরে কোন চ্যাপ্টার চাই বলবি। আর আশা করছি গণিতেরও ক্লাস আসবে, সায়েন্সের ক্লাস আসবে আর কি। তো খুব তাড়াতাড়ি আসছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, এবং কোনো সমস্যা থাকলে গ্রুপে বলি, সরি, হ্যাঁ, নিচে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এই পিডিএফের লিঙ্ক দেওয়া আছে, তারা ডাউনলোড করে নে এবং চ্যানেলগুলো ফলো কর। কোনো জায়গায় ডাউট থাকলে কমেন্ট করবি।